আজকে আমরা নবম শ্রেণীর মাইতিবেড়া সাঁতরার ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার দ্বিতীয় অধ্যায় বল ও গতি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর উপরের আই বাটনটিতে ক্লিক করলেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা MCQ, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, একটি বস্তুর সরণ D ও অতিক্রান্ত দূরত্ব S হলে উত্তর হবে অপশান সি, অতিক্রান্ত দূরত্ব গেটার ইকুয়াল টু বস্তুর সরণ, মানে S গেটার ইকুয়াল টু D। এখানে S হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর D হচ্ছে সরণ। প্রশ্ন 2, একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার এবং তারপর উত্তর দিকে 5 মিটার গেল, বোটটির সরণ কত? উত্তর হবে অপশান এ 13 মিটার। প্রশ্ন 3, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো, উত্তর হবে বি বৃত্তীয় গতি। প্রশ্ন 4, একটি বস্তুর ওপর উত্তর দিকে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটির উপর পূর্বাভিমুখে কার্যকর বলের মান হবে, উত্তর হবে অপশান ডি 0 নিউটন। প্রশ্ন 5, নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো, উত্তর হবে অপশান বি ঘূর্ণন গতি। প্রশ্ন 6, 20 কেজি ভরের ওপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান হলো, উত্তর হবে অপশান সি 2 নিউটন বা 2 নিউটন। প্রশ্ন 7, দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান হবে, উত্তর হবে অপশান বি 2T। প্রশ্ন 8, একটি অনুভূমিক তলের ওপর 50 কেজি ভরের একটি ব্লক রাখা আছে, ব্লকটির ওপর ভূমির প্রতিক্রিয়া কত হবে? এখানে বলে দেওয়া আছে G = 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নাও, তাহলে উত্তর হবে অপশান বি 500 নিউটন। প্রশ্ন 9, একটি বালক একটি উলম্ব দেয়ালে পূর্বাভিমুখে 20 নিউটন বল প্রয়োগ করলে দেয়াল বালকটির ওপর কত বল প্রয়োগ করবে? উত্তর হবে অপশান বি 20 নিউটন পশ্চিম দিকে। প্রশ্ন 10, নিউটনের প্রথম গতিসূত্র থেকে উত্তর হবে অপশান এ বলের সংজ্ঞা পাওয়া যায়। প্রশ্ন 11, 100 গ্রাম ভরের একটি বস্তুর 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়, বস্তুর ওপর প্রযুক্ত বলটির মান কত? উত্তর হবে অপশান সি 0.2 নিউটন। প্রশ্ন 12, একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ কত হবে? উত্তর হবে অপশান ডি 2r। প্রশ্ন 13, একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ টি সময়ে সম্পূর্ণ করল, উত্তর হবে অপশান বি বালকটির গড় দ্রুতি 2πr/t। প্রশ্ন 14, একটি বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল, বস্তুটির গতিবেগ সময়ের লেখচিত্র হবে, উত্তর হবে অপশান এ সময় অক্ষের সমান্তরাল। প্রশ্ন 15, একটি বস্তুর ভর 2 কেজি এবং গতিবেগ 20 সেন্টিমিটার পার সেকেন্ড, বস্তুটির ভরবেগ কত? উত্তর হবে অপশান এ 0.4 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। প্রশ্ন 16, একটি বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ, উত্তর হবে অপশান সি পরিবর্তনশীল হতেও পারে নাও হতে পারে। প্রশ্ন 17, বলের মাত্রা হলো, উত্তর হবে অপশান বি mL/2। প্রশ্ন 18, কোনো গতিশীল বস্তুর, উত্তর হবে অপশান বি গড় বেগ 0 হতে পারে। প্রশ্ন 19,
অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম 1 সেকেন্ডে অবরোহণ করে তা হলো, উত্তর হবে অপশন বি, g/2। প্রশ্ন 20, একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে, উত্তর হবে অপশন বি, 8 সেন্টিমিটার পার সেকেন্ড। প্রশ্ন 21, কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 12 নিউটন ও 5 নিউটন হলে বলের মান হবে, উত্তর হবে অপশন সি, 13 নিউটন। প্রশ্ন 22, সমবেগে গতিশীল কোনো বস্তুর ওপর প্রযুক্ত মোট বল, উত্তর হবে অপশন সি, 0। প্রশ্ন 23, একটি কণা ডি ব্যাসের বৃত্তাকার পথের 1/4 পথ অতিক্রম করলে তার সরণ হয়, উত্তর হবে অপশন সি, d/√2। তারপরে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1 গ্রাম ভার ইকুয়ালস টু কত ডাইন? এটা হবে 981 ডাইন। 2 এসআই পদ্ধতিতে ভরবেগের একক হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। 3 প্রকৃতিতে ড্যাশ ও ড্যাশ বলের অস্তিত্ব নেই, অভিকেন্দ্র ও অপকেন্দ্র। প্রশ্ন 4 mLT⁻² হলো ড্যাশের মাত্রা, এটা হবে বলের মাত্রা। সত্য না মিথ্যা লেখো। 1 বেগ হলো ভেক্টর রাশি, এটা সত্য। 2 বলের এসআই একক হলো ডাইন, এটা মিথ্যা। 3 সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সত্য। প্রশ্ন 4 নিউটনের প্রথম গতিসূত্র থেকে বল পরিমাপক সমীকরণ F=ma পাওয়া যায়, এটা ভুল। প্রশ্ন 5 মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে, এটা সত্য। 4টা মিথ্যা, 5টা সত্য। তারপর এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1 সরণ কি ধরনের রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। 2 এসআই পদ্ধতিতে বেগের এককটি কি? এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড। প্রশ্ন 3 সিজিএস পদ্ধতিতে ত্বরণের এককটি লিখো। সিজিএস পদ্ধতিতে ত্বরণের এককটি হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 বেগ স্কেলার না ভেক্টর রাশি? বেগ হচ্ছে ভেক্টর রাশি। প্রশ্ন 5 কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়? উত্তর বস্তুকণা একটি নির্দিষ্ট অভিমুখে গতিশীল হলে সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়। প্রশ্ন 6 একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর অর্ধেক দূরত্ব অতিক্রম করলে কণাটির সরণ কত হবে? উত্তর দেওয়াই আছে 2r। প্রশ্ন 7 কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার? ত্বরণ ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন 8 ত্বরণের মাত্রা লেখো। ত্বরণের মাত্রা Lt⁻²। প্রশ্ন 9 দ্রুতি কি রাশি? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। প্রশ্ন 10 বেগের মাত্রা লেখো। বেগের মাত্রা হচ্ছে Lt⁻1। প্রশ্ন 11 বেগের সংজ্ঞা দাও। পেজ নাম্বার 21। এখান থেকে আমরা লিখব সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে, অর্থাৎ বস্তুর একক সময়ের সরণকে বেগ বলে। এখান থেকে এতটা। প্রশ্ন 12 বস্তুর গতি কয় প্রকার ও কি কি? পেজ নাম্বার 16। এই যে দেখো দেওয়া আছে কোনো গতিশীল বস্তুর গতি মূলত 2 প্রকারের, এক হচ্ছে চলন গতি আর এক হচ্ছে আবর্তন গতি। তাহলে বস্তুর গতি প্রধানত 2 প্রকার, 1 চলন গতি, 2 আবর্তন গতি। প্রশ্ন 13 ঘূর্ণন ও বৃত্তীয় গতি কি অভিন্ন? পেজ নাম্বার 17। দেখো এখানে দেওয়া আছে আবর্তন গতিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বৃত্তীয় গতি ও আরেকটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে এখানে প্রশ্নে জিজ্ঞেস করেছে ঘূর্ণন ও বৃত্তীয় গতি কি অভিন্ন? তাহলে উত্তর আমরা লিখব
না, ঘূর্ণন ও বৃত্তীয় গতি হচ্ছে ভিন্ন, কারণ আবর্তন গতিকে দুভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটি হচ্ছে বৃত্তীয় গতি ও আরেকটি হচ্ছে ঘূর্ণন গতি, তাই বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতি সম্পূর্ণ আলাদা। প্রশ্ন 14, বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব? উত্তর, বেগ প্রয়োগ করলে যদি কোনো বস্তুতে মন্দনের সৃষ্টি হয় ও মন্দনকে যেহেতু ঋণাত্মক ত্বরণ বলে, তাই এক্ষেত্রে বেগ ও ত্বরণের অভিমুখ বিপরীত হতে পারে। তার মানে মন্দনের সময় বেগ আর ত্বরণের অভিমুখ বিপরীত হতে পারে। প্রশ্ন 15, কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে? না, কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না। প্রশ্ন 16, গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি কখনো শূন্য হওয়া সম্ভব? না, গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হওয়া সম্ভব নয়। প্রশ্ন 17, বলের এসআই এককটি লেখো। বলের এসআই একক হচ্ছে নিউটন। প্রশ্ন 18, ভরবেগ স্কেলার না ভেক্টর রাশি? ভরবেগ ভেক্টর রাশি। প্রশ্ন 19, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো। পেজ নাম্বার 35 আমাদের ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক চেয়েছে, আমরা এটা লিখবো 1 নিউটন ইকুয়ালস টু হচ্ছে 10⁵ ডাইন। 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। প্রশ্ন 20, 1 গ্রাম ভার কত ডাইনের সমান? উত্তর, 1 গ্রাম ভার হচ্ছে 981 ডাইনের সমান। 1 গ্রাম ভার ইকুয়ালস টু হচ্ছে 981 ডাইন। প্রশ্ন 21, একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম করো যার এককটি 3টি মৌলিক একক দিয়ে গঠিত। উত্তর, বল এমন একটি ভেক্টর রাশি যার একক 3টি মৌলিক একক ভর, দৈর্ঘ্য ও সময় নিয়ে গঠিত। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন ও অভিকর্ষ একক গ্রাম ভার এবং এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন ও অভিকর্ষ একক কিলোগ্রাম ভার। প্রশ্ন 22, নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয়? নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয়। প্রশ্ন 23, নিউটনের গতিসূত্র 3টি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য? নিউটনের গতিসূত্র 3টি জড়াত্মীয় জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। একবার দেখিয়ে দিচ্ছি উত্তরটা, এই যে দেখে নাও, নিউটনের গতিসূত্র 3টি জড়াত্মীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। প্রশ্ন 24, ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি? পেজ নাম্বার 37 এর উত্তর আমরা এখান থেকে লিখব, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়, অর্থাৎ বল দুটির প্রয়োগবিন্দু আলাদা। এই জন্য ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলেও বল দুটি কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কারণ সাম্য প্রতিষ্ঠার জন্য দুটি সমান এবং বিপরীতমুখী বল একই বিন্দুতে প্রযুক্ত হওয়া প্রয়োজন। এখান থেকে এতটা। প্রশ্ন 25, ভরবেগের মাত্রা লেখো। ভরবেগের মাত্রা mL⁻⁻1। প্রশ্ন 26, কোন ভৌত রাশির এসআই একক নিউটন? বল ভৌত রাশির এসআই একক হচ্ছে নিউটন। প্রশ্ন 27, নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটিকে জারডের সূত্র বলা হয়? নিউটনের গতিসূত্রগুলির মধ্যে প্রথম গতিসূত্র যেটা, তাকে জারডের সূত্র বলা হয়। তাহলে নিউটনের গতিসূত্রগুলির মধ্যে প্রথম গতিসূত্রটিকে জারডের সূত্র বলা হয়। প্রশ্ন 28, জড়ত্বীয় ভর বলতে কি বোঝো? উত্তর, বস্তুর ভর তাদের স্থিতি ও গতি জারডের মান নির্দেশ করে। এই কারণে এই ভরকে জড়ভর বা জড়ত্বীয় ভর বলে। স্পষ্টত F=m এর সমীকরণে বস্তুর যে ভর নির্দেশ করা হয়েছে তা হলো জড়ত্বীয় ভর। প্রশ্ন 29, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি? উত্তর,
ত্বরণ সহ গতিশীল নির্দেশতন্ত্রকে বলা হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের তিনটি গতিসূত্র প্রযোজ্য নয়। তাহলে কি হলো? ত্বরণ সহ গতিশীল নির্দেশতন্ত্রকে বলা হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের তিনটি গতিসূত্র প্রযোজ্য নয়। পরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এ, বলের সংজ্ঞা ও জাড্যের ধারণা, এটা হবে 2, নিউটনের প্রথম গতিসূত্র। বি, বলের পরিমাপ, এটা হবে 4, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। সি, সচল বস্তুর গড় বেগ, এটা হবে 3, শূন্য হতে পারে না। ডি, ঘড়ির কাঁটার গতি, এটা হবে উত্তর, এটা হবে 1, সমদ্রুতি সম্পন্ন। তারপরে প্রশ্ন 3, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 2। প্রশ্ন 1, সরণ কাকে বলে? পেজ নাম্বার 19। এখান থেকে আমরা লিখব, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে সেই পরিবর্তনকে বস্তুটির সরণ বলে। অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। এখান থেকে এতটা। প্রশ্ন 2, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। পেজ নাম্বার 21। একদম শেষে দেখো দেওয়া আছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। 21 পেজে দুটো পার্থক্য দেওয়া আছে, তারপর 22 পেজে আরও 3টে পার্থক্য দেওয়া আছে। এই 5টাই পার্থক্য লিখে দিতে হবে। 21 পেজে 2টো, 22 পেজে 3টে, এই 5খানা পার্থক্য আমরা লিখে দেবো। প্রশ্ন 3, ত্বরণের সংজ্ঞা লেখো। পেজ নাম্বার 22। এখান থেকে লিখব, কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখান থেকে এতটা। প্রশ্ন 4, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে কেন? পেজ নাম্বার 22। এখান থেকে লিখব, কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চললে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলে। এই কারণে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। এখান থেকে এতটা। কাকে বলের মধ্যে দেওয়া আছে মন্দনকে ঋণাত্মক ত্বরণ কেন বলে। প্রশ্ন 5, ত্বরণে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন? পেজ নাম্বার 22। এই যে দেখো এখানে দেওয়া আছে ত্বরণের একদম শেষে দেওয়া আছে, দেখো ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসার কারণ। এখান থেকে এতটা পুরোটাই লিখে দিতে হবে। সংজ্ঞানুযায়ী থেকে শুরু করে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসছে। এখান থেকে এতটা পুরোটাই লিখে দেবে। প্রশ্ন 6, দ্রুতি সুষম হলে গতিবেগ কি অসম হতে পারে? পেজ নাম্বার 21। এই যে দেখো এখানে যেটা দেওয়া আছে, সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এটাই হবে এই প্রশ্নটার উত্তর। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য, দূরত্ব সরণ। 1, কোনো গতিশীল বস্তুকণার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী মোট পথকে অতিক্রান্ত দূরত্ব বলে। কোনো গতিশীল বস্তুকণার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। 2, দূরত্বের মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই এটি স্কেলার রাশি। সরণের মান ও অভিমুখ 2 আছে, তাই এটি ভেক্টর রাশি। 3, গতিশীল কোনো বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হতে পারে না। গতিশীল কোনো বস্তুকণার সরণ শূন্য হতে পারে। এই 3টে পার্থক্য লিখে দেবে, সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য।
প্রশ্ন 8, ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য লেখো। পেজ নাম্বার 23। একদম প্রথমেই দেওয়া আছে ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য। দুটো পার্থক্য আছে, এই দুটো পার্থক্য লিখে দেবে। প্রশ্ন 9, অতিক্রান্ত দূরত্ব 0 নয় অথচ সরণ 0 হতে পারে কি? ব্যাখ্যা করো। উত্তর, কোনো গতিশীল বস্তুকণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে যে কোনো পথে গিয়ে আবার আগের বিন্দুতে ফিরে এলে অতিক্রান্ত দূরত্বের মান 0 হয় না, কিন্তু কণার সরণ 0 হয়। তাই অতিক্রান্ত দূরত্ব 0 না হলেও সরণ 0 হতে পারে। প্রশ্ন 10, স্থিতি কাকে বলে উদাহরণ দাও। পেজ নাম্বার 16। প্রথমে দেওয়া আছে কাকে বলে, তারপর আছে উদাহরণ। কাকে বলে তো আমরা লিখব সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের তুলনায় যে সমস্ত বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন হয় না সেই বস্তুকে স্থির বা অচল বস্তু বলে। বস্তুর এই ধর্মকে স্থিতিশীলতা বা স্থিতি বলে। উদাহরণ, চেয়ার, টেবিল, ঘরবাড়ি, পাহাড় প্রভৃতি স্থির বস্তু এবং এদের অবস্থা হলো স্থিতি। এখান থেকে এতটা। প্রশ্ন 11, গতি বলতে কি বোঝায় উদাহরণ দাও। পেজ নাম্বার 16। স্থিতির পরেই আছে দেখো গতি, আর তার নিচে উদাহরণ। তাহলে এখান থেকে আমরা লিখব সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের তুলনায় যে সমস্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেই সমস্ত বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলে। বস্তুর এই ধর্মকে গতিশীলতা বা গতি বলে। উদাহরণ, চলন্ত রেলগাড়ি, মোটর গাড়ি, সাইকেল, বিমান প্রভৃতির অবস্থা হলো গতি। এখান থেকে এতটা। প্রশ্ন 12, চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য লেখো। চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য। প্রথমে চলন, তারপর ঘূর্ণন। 1, কোনো বস্তুকণা নির্দিষ্ট অভিমুখে সরল বা বক্রপথে সম্পাদিত গতি হলো চলন গতি। যখন কোনো বিস্তৃত বস্তুর নিজ অক্ষ সাপেক্ষে কোনোরূপ স্থানান্তরণ হয় না, কেবলমাত্র দিক স্থিতির পরিবর্তন ঘটে, সেই গতিকে ঘূর্ণন গতি বলে। 2, চলন গতিতে বস্তুর মধ্যস্থ সকল কণার গতিবেগ সমান হয়। ঘূর্ণন গতির ক্ষেত্রে ঘূর্ণায়মান বস্তুর সকল কণার গতিবেগ সমান নয়, ঘূর্ণাক্ষ থেকে কণার দূরত্বের উপর নির্ভরশীল। 3, চলন গতি হলো একমাত্রীয় গতি, ঘূর্ণন গতি হলো ত্রিমাত্রীয় গতি। এই তিনটে পার্থক্য লিখে দেবে, চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য। প্রশ্ন 13, ঘূর্ণন গতি ও আবর্ত গতির মধ্যে তফাৎ কি? পেজ নাম্বার 17। আমাদের প্রশ্নে ঘূর্ণন ও আবর্ত গতির মধ্যে তফাৎ চেয়েছে। আমরা প্রথমে ঘূর্ণন গতিটা লিখে দেব, এখান থেকে এতটা। প্রথমে ঘূর্ণন গতির প্যারাটা লিখব, তারপর আবর্তন গতির প্যারাটা লিখে দেব। প্রথমে ঘূর্ণন গতির প্যারাটা লিখব এখান থেকে এতটা, তারপর আবর্তন গতি লিখব এখান থেকে এতটা। এটাই হচ্ছে ঘূর্ণন ও আবর্তন গতির মধ্যে পার্থক্য বা তফাৎ। প্রশ্ন 14, মিশ্র গতি কি উদাহরণ দাও। পেজ নাম্বার 18। একদম প্রথমে দেওয়া আছে মিশ্র গতি উদাহরণ। এখান থেকে আমরা লিখব চলন ও ঘূর্ণনের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতির সৃষ্টি হয় তাহাই মিশ্র গতি। উদাহরণ, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, চলন্ত সাইকেল বা গাড়ির চাকার গতি, চলন্ত রোলারের গতি ইত্যাদি। এখান থেকে এতটা। তাকে বলে উদাহরণ। 15, ভরবেগের সংজ্ঞা দাও। পেজ নাম্বার 41। এই যে দেখো এখানে দেওয়া আছে রৈখিক ভরবেগ। তার প্রথম দুটো লাইন আমরা লিখে দেবো, ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ভরবেগ বলে। ভরবেগ বস্তুর ভর ও বেগের গুণফলের সমান। এখান থেকে এতটা। প্রশ্ন 16, গতিজাড্য কি উদাহরণ দাও। পেজ নাম্বার 31। গতিজাড্য কাকে বলে প্রথমে লিখবো এখান থেকে এতটা, বা কি তার উত্তর। যে ধর্মের জন্য গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় গতি বজায় রাখার
চেষ্টা করে তাকে গতিজাড্য বলে। এখান থেকে এতটা উদাহরণ বলেছে। এই যে দেখো এখানে দেওয়া আছে, তারপরে গতিজাড্যের কয়েকটি দৃষ্টান্ত বলে এখানে 8খানা দৃষ্টান্ত দেওয়া আছে। মানে দৃষ্টান্ত মানে হচ্ছে উদাহরণ। এইখানে 8খানা উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দেবে। প্রশ্ন 17, সিজিএস পদ্ধতিতে বলের পরম এককের সংজ্ঞা দাও। পেজ নাম্বার 35। এই যে দেখো বলের পরম একক, সেখান থেকে আমরা লিখব সিজিএস। এখান থেকে শুরু করব লেখা। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন। যে বল 1 গ্রাম ভরের বস্তুর ওপর ক্রিয়া করে বস্তুটিতে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে এক ডাইন বলে। এখান থেকে এতটা জিজ্ঞেস করছে সিজিএস পদ্ধতিতে বলের পরম এককের সংজ্ঞা দাও। প্রথমে লিখতে হবে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন, তারপর লিখে দেবো ডাইন কাকে বলে। এখান থেকে এতটা। প্রশ্ন 18, চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা কোন দিকে ঝুঁকবে এবং কেন? পেজ নাম্বার 31। যে গতিজাড্যের যে উদাহরণ দেওয়া আছে তার প্রথম পয়েন্টটা হচ্ছে এর উত্তর, এই প্রশ্নটার উত্তর। সেটা আমরা প্রথম পয়েন্টটা পুরোটা লিখবো। এখান থেকে এতটা, যে যাত্রীবাহী চলন্ত গাড়ি হঠাৎ থামলে কি হবে। এই যে কোন দিকে ঝুঁকে পড়বে, কেন? এই যে হঠাৎ থামলে গাড়ির মধ্যে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে। কেন? গতিজাড্যের জন্য এরকম হয়। গাড়ি যখন গতিশীল থাকে তখন গাড়িতে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাত্রীর সম্পূর্ণ দেহই গতিশীল থাকে। গাড়ি হঠাৎ থামলে যাত্রীর দেহের নিম্নাংশ গাড়ির সংস্পর্শে থাকায় গাড়ির সঙ্গে স্থির হয়, কিন্তু যাত্রীদের ওপরের অংশ গতিজাড্যের দরুন তার গতি বজায় রাখার চেষ্টা করে, ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এখান থেকে এতটা। প্রশ্ন 19, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছন দিকে ধাক্কা খায় কেন? পেজ নাম্বার 46। এই যে এখানে দেখো দেওয়া আছে বন্দুকের পিছু হটা, সেটাই এর উত্তর। এখান থেকে এতটা। বন্দুক বা কামান থেকে গুলি ছোড়ার সময় বন্দুক বা কামানের পিছু হটা হলো রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রের প্রয়োগের অতি পরিচিত উদাহরণ। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বিস্ফোরণ সৃষ্টি হয়, যা একটি ঘাত বলের সৃষ্টি করে। এই ঘাত বলের প্রভাবে বন্দুক পিছু হটে। এখান থেকে এতটা। প্রশ্ন 20, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। পেজ নাম্বার 34। এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এখান থেকে এতটা লিখে দেবো। কোনো বস্তুর ওপর একটি কার্যকর বল প্রযুক্ত হলে বস্তুর ভর ও ত্বরণের গুণফল বস্তুর ওপর প্রযুক্ত কার্যকর বলের সমান হয়। এখান থেকে এতটা। প্রশ্ন 21, চলন্ত ট্রেন থেকে নামতে গেলে পিছন দিকে হেলে নামতে হয় কেন? পেজ নাম্বার 32। এই যে এখানে 8 নম্বর যে পয়েন্টটা আছে সেটা লিখতে হবে। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। শুধু গাড়ির বদলে তোমরা ট্রেন লিখে দেবে। চলন্ত গাড়ির বদলে যেহেতু আমাদের প্রশ্নে ট্রেন আছে তাই জন্য আমরা লিখে দেবো ট্রেন। গাড়ির জায়গায় ট্রেন লিখবে, নিয়ে এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 22, এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষ এককের সংজ্ঞা দাও। এর সঙ্গে পরম এককের সম্পর্ক লেখো। পেজ নাম্বার 35। তাহলে আমাদের প্রশ্নে বলেছে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষ এককের সংজ্ঞা। তাহলে আমরা এখান থেকে লিখব এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে বলের অভিকর্ষ একক হচ্ছে কিলোগ্রাম ভার। তাহলে কাকে বলে, সংজ্ঞা মানে কাকে বলে, তারপর এটা লিখব 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেই বলকে 1 কিলোগ্রাম ভার বলে। এখান থেকে এতটা। তারপর বলেছে যে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষ এককের সঙ্গে বলের পরম এককের সম্পর্ক। তাহলে এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে, দেখো এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন। তার মানে কিলোগ্রাম ভারের সাথে নিউটনের সম্পর্ক আমাদের চেয়েছে। তাহলে আমরা এটা লিখব 1 কিলোগ্রাম ইকুয়ালস টু হচ্ছে 9.81 নিউটন।
প্রথমে এখান থেকে এতটা লিখব, তারপর লিখব 1 কিলোগ্রাম ইকুয়ালস টু 9.81 নিউটন। কিলোগ্রামের সাথে নিউটনের সম্পর্কটা চেয়েছে, যেটা বলের অভিকর্ষী এককের সাথে বলের পরম এককের সম্পর্ক। প্রশ্ন 23, বায়ুশূন্য স্থানে পায়রা উঠতে পারে না কেন? উত্তর, পায়রা আকাশে ওড়ার সময় তার দুটি ডানা দিয়ে বায়ুর ওপর বল প্রয়োগ করে, ফলে বায়ু ও পায়রার ডানার ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলই পায়রাকে আকাশে উঠতে সাহায্য করে। বায়ুশূন্য স্থানে পায়রা তার দুটি ডানা দিয়ে বল প্রয়োগ করলেও বায়ু না থাকায় কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না, ফলে বায়ুশূন্য স্থানে পায়রা উঠতে পারে না। প্রশ্ন 24, একটি খালি ট্রাক ও একটি মাল বোঝাই ট্রাক একই বেগে গতিশীল, কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? পেজ নাম্বার 41, একদম শেষ লাইন দিয়ে শুরু করব। একটি মালবাহী লরি যদি একটি, তারপর 42 পাতার থেকে লিখব, খালি লরির সমান বেগে চলে তাহলে ভর অনেক বেশি বলে মালবাহী লরিটির ভরবেগ বহুগুণ বেশি হয়। এজন্য একই সময়ের মধ্যে দুটি গাড়িকে থামাতে চাইলে মালবাহী লরিটিকে থামাতে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে এর উত্তরটা কোথা থেকে হবে? 41 নম্বর পাতার একদম শেষে এখান থেকে শুরু করব। একটি মালবাহী লরি যদি একটি, এখান থেকে তারপর 42 পাতার প্রথম দুটো লাইন লিখে দেবো, এত অবধি।